আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। ইংরেজি টেন্স শেখার অষ্টম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের শিরোনাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, লেকচার 8, পার্ট 1। তোমরা আমাকে ফেসবুক গ্রুপ এসইউ ইংলিশ সেন্টার বাই মোহাম্মদ সেলিমউদ্দিন এখানেও পাবে, এবং ইউটিউব চ্যানেল এসইউ ইংলিশ সেন্টার এখানেও পাবে। এইচএসসি এক্সামিনি 2025 এবং 2026 কে সামনে রেখে যদিও ক্লাসগুলো হচ্ছে, কিন্তু ক্লাসগুলো এসএসসি জেএসসি সবার জন্য প্রযোজ্য। যে কোনো ক্লাসের স্টুডেন্টের জন্য টেন্স শেখা জরুরি। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু অনেক অনেক কাজে লাগে। রাইট ফর্ম অফ ভার্বে অনেক কাজে লাগে, কমপ্লিটিং সেন্টেন্সেরও কাজে লাগে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা, রিডিং স্কিল, স্পোকেন ইংলিশ বলো, লিসনিং বলো, রাইটিং বলো, সব ক্ষেত্রে আমাদের এই টেন্সটা খুবই খুবই লাগবে। এই জন্য এই টেন্সটা আমরা এই যে পার্ট 1 দিয়েছি, অর্থাৎ আমাকে 2টা ক্লাস নিয়ে যদি এটা আলোচনা করি তাহলে তোমাদের জন্য বোঝাটা সহজ হবে। অনেকে মনে করে বুঝি, কিন্তু তারপরেও যা মিস্টেক করে বসে। কাজে আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করতেছি। তোমরা ইনশাল্লাহ ধৈর্য ধরে ক্লাস করো, যাতে পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো সাধারণ অতীতকাল। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো সাধারণ অতীতকাল। সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করিয়াছিল বা হইয়াছিল বা ঘটিয়াছিল বা ঘটা বুঝাইলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, কথাটা এইভাবে কেন বলা হয়েছে আমি একটু তোমাদেরকে বলি। একটা হলো কোনো কাজ করিয়াছিল বা করা হইয়াছিল, অর্থাৎ একটা হলো এখানে প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে, আরেকটি বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। এই জন্য কথা এইভাবে বলা হয়েছে, অতীতে কোনো কাজ করা হয়েছিল বা করেছিল, এইরূপ বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সহজ ভাষা এটা বললাম, তোমরা মনে রাখবে। চিনিবার উপায় কি? চিনিবার উপায় হলো, তুমি যখন বাংলা ক্রিয়া শেষে ইলাম, ইলে, ইলেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন দেখো, আমি গিয়াছিলাম, তাহলে এখানে কি ছিলাম, ছিলাম অর্থাৎ লাম, ইলাম, এই যে রসিকার আছে, অর্থাৎ ছিলাম, ছিলেম, ছিলেন এরম থাকবে। গঠন প্রণালী কেমন হবে? সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট টেন্স হইবে। অর্থাৎ যেমন ডু হইতে ডিড হবে, গো হইতে হবে ওয়েন্ট ইত্যাদি। ভার্বের কিছু ফর্ম আছে যেগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো তোমরা ইনশাল্লাহ মুখস্থ করবে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো শিখে নিবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, নিম্নোক্ত কিছু স্ট্রাকচার লক্ষ্য করো। যেমন সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের হলো স্ট্রাকচার। তো আমি ভাত খেয়েছিলাম, যেমন আই এট রাইস। ইট হলো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হলো এট, আই এট রাইস। রাজু ওয়েন্ট টু স্কুল, রাজু স্কুলে গিয়েছিল। এখন বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে অনুবাদ করার সময় ডিড শব্দটি সাবজেক্টের পূর্বে বসিবে এবং প্রিন্সিপাল ভার্বটিকে প্রেজেন্ট টেন্স করিতে হইবে যদি পাস্ট টেন্স থাকে। আমি আবার তোমাদেরকে বলি, যেমন দেখো, আমি ভাত খেয়েছিলাম, এইটার ইংরেজি যদি করি যে আমি কি ভাত খেয়েছিলাম, তাহলে কি করতে হবে তোমরা বলতে পারো? ডিড দিয়ে শুরু করতে এটাই হবে। রাইস। আমি কি ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? এটাই ডিড রাইস। আই, মানে এট ডিটাই হবে। হবে না, ইট হবে। এই যে প্রেজেন্ট টেন্স বলছে কি, প্রিন্সিপাল ভার্বটিকে প্রেজেন্ট টেন্স করতে হবে, অর্থাৎ মূল ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকবে। তাহলে ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। নিশ্চয়ই তোমরা বুঝেছো। এখানে আছে রাজু ওয়েন্ট টু স্কুল, রাজু স্কুলে গিয়েছিল। তা আমি যদি বলি রাজু কি স্কুলে গিয়েছিল, তাহলে তখন কি হবে বলতে পারো? তখন আমাকে ডিডটা দিয়ে শুরু করতে হবে, ডিড রাজু। ঠিক আছে, ডিড রাজু। আমাকে মনে হয় যে তোমরা মেসেজ করে লিখেছো। ঠিক আছে, দেখি কে কেমন লিখতেছো, ইনশাল্লাহ আমি আহ সেটা খেয়াল করব। ডিড রাজু গো টু
স্কুল, রাজু কি স্কুলে গিয়েছিল? তাহলে তখন আর ওয়েন্ট হবে না। আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন আছে এখানে? আশা করি কোনো প্রশ্ন থাকার কথা নয়, তারপরে প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে। না স্যার, এখন বুঝি নাই, তো আবার বুঝান। আচ্ছা, ঠিক আছে। আমরা বলেছি কোনো বাক্য যদি এরকম পাস্ট টেন্সে থাকে, যেমন সে ফুটবল খেলেছিল, ইংরেজি কি হবে? হি প্লেড, সরি, হি প্লেড ফুটবল। এটা সরি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এইটার আমরা এখন বলতে চাচ্ছি সে কি ফুটবল খেলেছিল, তাহলে কি হবে? তাহলে আমাকে তখন ডিড দিয়ে করতে হবে, তাই না? সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল। এখন সে কি ফুটবল খেলেছিল, প্রশ্ন যখন এসেছে তখন আমাকে ডিড দিয়ে শুরু করতে হবে। ডিড হি, আর এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে তখন। প্লেড আছে না, তখন হবে প্লে। ডিড হি প্লে ফুটবল। দেখো তো জি এখন স্যার, বুঝো এবার কিনা? বুঝতে পারছি। জি স্যার, আচ্ছা, বুঝছি। আরো একটা উদাহরণ দিই। সে একটি চিঠি লিখেছিল, ইংরেজি কি হবে? হি, বলো দেখি। সে একটি চিঠি লিখেছিল, এটার ইংরেজি কি হবে? হি। এরপর আমরা কি লিখবো? ভার্ব লিখবো, রাইট। এর পাস্ট ফর্ম কি হবে? হি রোট এ লেটার। সে একটি চিঠি লিখেছিল। কিন্তু যদি বলি সে কি একটি চিঠি লিখেছিল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ডিড দিয়ে শুরু করতে হবে। ডিড হি। এখন আমি কি লিখবো? এই যে রোট আছে, এই রোটের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। যেহেতু আমি ডিড ব্যবহার করছি, একটা পাস্ট টেন্স লিখেছি, তাহলে এইটাকে আর পাস্ট টেন্সে লিখতে পারবো না। ডিড হি রাইট এ লেটার। ক্লিয়ার হয়েছে? বাক্য যদি স্বাভাবিক থাকে, সে একটি চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। আচ্ছা, আমি একটি পাখি দেখেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে? সাবজেক্ট লিখতে হবে আই। এইটা হলো সি। সি হলো প্রেজেন্ট ফর্ম। তাহলে এটার পাস্ট ফর্ম করতে হবে। পাস্ট ফর্ম করলে কি হবে? আই স। তারপর কি হবে? হ্যাঁ, তোমরা এখন কোনো দাগ দিবে না, ঠিক আছে? আই স এ বার্ড। এখন এইটাকে যদি আমরা, সরি, ইন্টারোগেটিভ চিহ্ন দিছি কেন? যদি আমরা ইন্টারোগেটিভ করি, আমি কি একটি পাখি দেখেছিলাম, তাহলে কি হবে? ডিড আই সি এ বার্ড। আমি কি একটি পাখি দেখেছিলাম? তাহলে তোমাদের কাছে বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমি যদি ইন্টারোগেটিভ বাক্য করি, তো তখন কি হবে? এই মূল ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। যেমন এখানে স ছিল, এখানে আমরা সি লিখেছি। এখানে সে একটি চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। কিন্তু যখন আমরা বলছি সে কি একটি চিঠি লিখেছিল, প্রশ্নবোধক হবে যখন, তখন ডিড দিয়ে শুরু করতে হবে এবং এই ভার্বের প্রেজেন্ট ফর্ম এ লেটার। এখন কি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো, যদি বাক্যটি নেগেটিভ হয়, অর্থাৎ বাক্যে না সূচক চিহ্ন থাকিলে অনুবাদ করিবার সময় কর্তার পরে ডিড নট বসায়া মূল ভার্বকে প্রেজেন্ট টেন্স করিতে হইবে। আবার সে একই কথায় যাচ্ছি। মনে করে এখানে যে লিখলাম, যে কি লিখেছি? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখন এটাকে আমি নেগেটিভে বলতে চাচ্ছি যে আমি ভাত খেয়েছিলাম না, তাহলে তখন আমাকে ডিড নট ইউজ করতে হবে। বিষয়টি খেয়াল করো, কি করতে হবে? ডিড নট, আই ডিড নট ইট রাইস। আমি কিন্তু তখন এই যে অ্যাট না ব্যবহার করে ইট ব্যবহার করেছি। অর্থাৎ যখন ডিড নট ব্যবহার করবো তখন এটার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আবার এই যে রাজু ওয়েন্ট টু স্কুল, রাজু স্কুলে গিয়েছিল, যদি এটার আমি নেগেটিভ করি যে রাজু স্কুলে গিয়েছিল না, তাহলে কি হবে? রাজু ডিড নট, কি হবে বলো দেখি? গো টু স্কুল। এইটা গো হবে, তাই না? রাজু ডিড নট গো টু স্কুল। কারণ অনেকেই এই ভুলটা করে বসে, কি করে? যে তারা বলে রাজু ডিড নট ওয়েন্ট টু স্কুল। আসলে তো এরকম হয় না।
আচ্ছা, তাহলে হি প্লেড ফুটবল, এইটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে বলো দেখি। হি প্লেড ফুটবল, এটা নেগেটিভ করলে কি হবে? হি He didn't play ডিড football. নট প্লে হবে, তাই না? গুড, হি ডিড নট প্লে ফুটবল। এখন কি বিষয়টা কিছুটা ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখো তো, হি রোট এ লেটার, এটার নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? He did not write a letter. গুড, হি ডিড নট Write a letter. রাইট এ লেটার। এইটাই, আমি একটু সময় নিয়ে শিখো, সমস্যা নাই। তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে, আর আমি যদি কোনো প্রশ্ন করি তখন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আহ ঠিক মতো আমাকে শুনছো। আচ্ছা, আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। এখন আমি বলতে চাচ্ছি আমি একটি পাখি দেখেছিলাম না, তাহলে কি হবে? আই ডিড নট, কি লিখতে হবে? See a একটু bird. মনে হয় আমার লাইনে সমস্যা হয়েছে। না না স্যার, ঠিক আছে, see a bird. আচ্ছা, ঠিক আছে, না একটু রাখো, আমার একটু ফোন আছে তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো, এই যে আই ছয় বার, তাহলে এটার কি হচ্ছে? আই ডিড নট সি আ বার্ড। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা বাক্য বলি, তোমরা এটার নেগেটিভ আর ইন্টারোগেটিভ দুইটা আমাকে একটু করে বলবে। আশা করি তোমরা তো অবশ্যই ইনশাল্লাহ পারবে। যেমন বলেছি, আই ওয়ান্টেড আ বুক, আমি একটি বই চেয়েছিলাম। তোমরা উত্তর দিবে। এখন আমি কি একটি বই চেয়েছিলাম, তাহলে এটার ইংরেজি কি হবে? তোমরা যদি পারো Did আমাকে I কমেন্ট want a book? করে জানাও। কি হবে তাহলে? ডিড I আই, want a book. গুড, ডিড আই ওয়ান্ট এ বুক। আর যদি এটা নেগেটিভ করি যে আমি একটি বই চেয়েছিলাম না, তাহলে কি হবে? I I did did not not. want a book. আই ডিড নট ওয়ান্ট Want এ a book. বুক। Book. আশা করি তাহলে একদম ক্লিয়ার হয়েছে, আশা করি ঠিক আছে না? যেহেতু তোমরা পারতেছো, থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম পারতে হবে, তাহলে আমাদের নেগেটিভও কিন্তু শেষ। দেখো, এখন অতীতকালে কোনো কাজের অভ্যাস বোঝাইলে অথবা ক্রিয়ার শেষে ইতো, ইতেম, ইতে, ইতান ইত্যাদি চিহ্ন থাকিলে সাবজেক্টের পরে মূল ভার্বের পূর্বে ইউজ টু অথবা উড দিয়ে ইংরেজি করিতে হয়, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মেও অনুবাদ করা যায়। তবে যদি মধ্যে মধ্যে কাজ করা বোঝায়, অর্থাৎ মাঝে মাঝে, আগের ভাষা তো, মাঝে মাঝে কাজ করা বোঝাইলে উড, এবং প্রত্যহ কাজ করা বোঝাইলে ইউজ টু ব্যবহার করা ভালো। অর্থাৎ আমি তোমাদেরকে বলতেছি, দেখো উদাহরণ যদি দেওয়া আছে, তিনি আমাকে ইংরেজি পড়াইতেন। তো যখন তিনি আমাকে ইংরেজি পড়াইতেন তাহলে তো রেগুলারই পড়াইতেন, প্রতিদিন পড়াইতেন, তাই না? তো যদি প্রতিদিন পড়াইতেন এরকম হয়, এই যে, তাহলে তখন আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তিনি আমাকে প্রতিদিন ইংরেজি পড়াইতেন। তিনি প্রতিদিন আমার বাসায় আসতেন, তাহলে হি ইউজ টু কাম টু মাই, আমার বাসায় আসতেন, টু মাই হাউস এভরি ডে। তিনি প্রতিদিন আমার বাসায় আসতেন। আর যদি প্রায় হয় তাহলে উড ব্যবহার করব। যেমন তিনি প্রায় চা খেতেন, হি উড টেক টি ভেরি ওপেন, তিনি প্রায় চা খেতেন। যদি মাঝে মধ্যে হওয়া কাজ বোঝায় তাহলে আমরা উড ব্যবহার করতে পারি। আর অতীতে কোনো কাজ নিয়মিত হতো বুঝাইতে ইউজ টু। ভালো করে খেয়াল করবে। যেমন আমি প্রতিদিন যখন ওই যে গ্রামে থাকতাম, প্রতিদিন নদীর ধারে যেতাম, তাহলে সেখানে ইউজ টু ব্যবহার করতে হবে, যেহেতু প্রতিদিন বলা হয়েছে। আর যদি বলা হয় প্রায় মাঝে মধ্যে, তাহলে হি উড টেক টি ভেরি ওপেন।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরো প্রয়োজনে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, আমি যদি এখন বলি তিনি তিনি প্রতিদিন আমার সাথে দেখা করতেন, তাহলে ইংরেজি কি হবে? দেখা করেন ইংরেজি মিট, MEET, মিট। আমি এটা না বলেই দিলাম। তাহলে কি হবে? তিনি প্রতিদিন আমার সাথে দেখা করতেন, ইংরেজি কি হবে? হি He used to ইউজ টু, যেহেতু প্রতিদিন আছে, হি ইউজ টু মিট মি, হি ইউজ টু every day. মিট মি এভরি ডে। থ্যাংক ইউ। আচ্ছা, জি স্যার। যদি বলি তিনি প্রায় আমার বাসায় আসতেন, তাহলে কি হবে? হি He used to come at home. Nah. উড, হি না, উড প্রায় মাঝে মধ্যে এটা উড হবে। কাম, হ্যাঁ, হি উড কাম টু মাই হাউস ভেরি ওপেন, প্রায় আসতেন। তাহলে এই বিষয় নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? নো আশা স্যার। করি, আশা করি নেই। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট পড়ানোর সময় হয়তো সি, ফিল, নো, এরকম যে ভার্বগুলো আছে, এইগুলোর ওইখানে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক তেমনি এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পাস্ট কন্টিনিউয়াস টেন্স না হইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এখানে একটা বাক্য যেমন দেওয়া আছে, আই ওয়াজ নোয়িং হোয়েন হি উড গো। আমি জানতেছিলাম না যে সে যাবে। কথাটা এভাবে না বলে বলা হয় আমি আমি জানতেছিলাম যে সে যাবে। কথাটা এভাবে না বলে বলা হয় আমি জানতাম সে যাবে। আই নিউ হি উড গো, আই নিউ হি উড গো। আচ্ছা, আই নিউ হি উড গো কেন হলো, তুমি এটা তোমরা জানো? একটু আমি তোমাদেরকে এইটা ব্যাখ্যা করে বোঝাই। প্রথমত হলো যে আমি জানি সে যাবে, এটার ইংরেজি কি? আই নো, আমি জানি সে যাবে, হি উইল গো। এখন বিষয়টা অতীত হয়ে গেছে মনে করো, তাহলে আমি জানতাম সে যাবে। তো তখন আমরা এটাকে কিভাবে করতেছি? তখন আমরা এটাকে করতেছি আই, সরি, নিউ হি উড গো। দেখো, যখন এটা পাস্ট টেন্স হয়ে গেছে, নিউ হয়ে গেছে, এটাকে আমরা উড দিয়ে বলতে ব্যবহার করতেছি, অর্থাৎ দুই ঘটনাই তখন অতীত হয়ে গেছে, হয়তো 1 মাস আগের কথা। তখন আমি জানতাম সে যাবে, তো আমি জানতাম সে যাবে, তাহলে আই নিউ হি উড গো। আর তাছাড়া যদি বলি যে আমি জানতাম সে যাবে, তার মানে 1 মাস আগে আমি জানতাম সে যাবে, কিন্তু এখনো যায় নাই। আর এটা দ্বারা বোঝাচ্ছে যে সে চলে গেছে, 1 মাস আগের ঘটনা। যখন এইটা পাস্ট টেন্স হয়েছে, অনুরূপভাবে এটাও পাস্ট টেন্স হয়েছে। তাহলে যদি এরকম হয় যে আমি জানতাম তুমি কাজটি করবে, 1 মাস আগের কথা যদি বলি, তাহলে হবে আই, সরি, আই নিউ ইউ উড ডু দা ওয়ার্ক। আমি জানতাম তুমি কাজটি করবে, যদি অতীত হয়ে থাকে। এখন স্যার আরেকটা বুঝিনি। দেখো, যে এখানে কিছু জিনিস আছে। হ্যাঁ, কিছু বলবে এখানে সমস্যা বুঝতে? জি স্যার, বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা, অর্থাৎ আমরা জি। বলতে চাচ্ছি, আজকে তুমি বলতেছো, মনে করো যে কেউ আজকে একজন ক্লাসে উপস্থিত নাই, তো তুমি বলতেছো আমি জানি, আই নো হি উইল নট বি প্রেজেন্ট ইন দা ক্লাস। আমি জানি সে ক্লাসে প্রেজেন্ট থাকবে না। এখন এই কথাটা যখন তুমি আগামীকালকে বলবে, তাহলে এটা অতীত হয়ে যাবে না? বা 2 দিন পরে বলতেছো, তো তখন কি বলবে? যে আমি জানতাম, আই নিউ। 5 দিন পরে তোমার তার সাথে দেখা হয়েছে, তো তখন বলতেছে আই নিউ, আমি জানতাম যে, ও তো বলছিলাম এখানে মনে হয় তুমির কথা, তাহলে ইউ হবে, যে তুমি ক্লাসে থাকবে না বা সে ক্লাসে থাকবে না। আচ্ছা, সেই ধরলাম, আমি জানতাম সে ক্লাসে থাকবে না, তো এই
তুমি, আচ্ছা তুমি দিয়ে করলে মানে অতটা ভালো আসবে, তুমি দিয়ে করি। আমি জানি তুমি ক্লাসে প্রেজেন্ট থাকবে না। এখন এই কথাটা 5 দিন পরে যায় আবার তাকে বলতেছো, বা এই ক্লাসটা 5 দিন আগে হয়ে গেছে, তো তখন বলতেছো আই নিউ, আমি জানতাম তুমি ক্লাসে প্রেজেন্ট থাকবে না। ইউ, তাহলে উড নট বি প্রেজেন্ট ইন দা ক্লাস। অথবা 1 মাস আগে একটা ক্লাস হয়েছে, সে ক্লাসে মনে করে একজন উপস্থিত ছিল না, তখন তুমি বলবে আই নিউ ইউ উড নট বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যে তুমি ক্লাসে প্রেজেন্ট থাকবে না। এরকম অতীতের হলে তখন এইভাবে করতে হয়। কিছুটা বুঝেছো কিনা আমাকে বলো দেখি। স্যার, জি, উইল কিছুটা আর উডটা বুঝেছি। Yep, বুঝলাম sir, না। got it. উইল আর আচ্ছা, উডটা। হ্যাঁ। উইল আর উড, তুমি যদি হ্যাঁ, আজকের হ্যাঁ। কথা আজকেই বলো তাহলে উইল ব্যবহার করতে হবে। আর তুমি যদি আজকের কথা মনে করো হয়তো আর 5 দিন পরে যায় বলো, তখন সেটা হয়ে যাবে নিউ আর ওটা হয়ে যাবে উড। এবার বুঝেছো? মানে পাঁচ জি দিন স্যার, পর হলে বুঝেছি। এটা অতীত হয়ে যাবে, এইটা আর কি। এটা তুমি অবস্থা বুঝে বুঝবে, এমনি জি আমি মুখে জি স্যার, বলতেছি তো। প্র্যাকটিস করতে করতে পারবো ইনশাল্লাহ। এটা দেখো, টিনস এবং এগো এই দুইটি অ্যাডভার্বের পূর্ববর্তী ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখো এখানে সিন্স লেখা আছে, হি হ্যাজ সিন হিম লং সিন্স। এটাকে ইনকারেক্ট দেখানো হচ্ছে, কারণ কি এটা প্রেজেন্ট পারফেক্ট করা হয়েছে, কিন্তু হবে তো পাস্ট ইনডিফিনিট। হি স হিম লং সিন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, যে স। আমি একটা যেমন বাক্য দিই দেখো, সিন্স এবং অ্যাগো, যেমন আই, মনে করো দিছে এরকম ব্র্যাকেটে সি, আই সি হিম লং অ্যাগো, অনেক আগে আমি তাকে দেখেছিলাম। তাহলে এটার উত্তর কি হবে জানো? এটার উত্তর হবে, এই যে সি আছে এর পাস্ট ফর্ম করতে হবে। তাহলে পাস্ট ফর্ম কি? স। স। অর্থাৎ এরম যদি সিন্স থাকে অথবা অ্যাগো থাকে, তাহলে ওই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ সিন্সের আগের অংশ। ঠিক আছে? যদি লং সিন্স থাকে অথবা লং এগো থাকে তাহলে। দেখো তো এতটুকু কথা বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝছি। বুঝেছো? ঠিক আছে। এখন এইটা তো হলো বাক্যের শেষে সিন্স আছে, কিন্তু যদি সিন্সের পরে আগে পরে উভয় অংশে বাক্য থাকে, তাহলে কিন্তু নিয়ম ভিন্ন। অর্থাৎ এই যে তখন সিন্স যখন সংযোজক অব্যয়রূপে ব্যবহৃত হয়, তখন পূর্ববর্তী ক্লজের ভার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট হয়, এবং পরবর্তী ক্লোজের ভার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ দেখো এখানে সিন্সটা আছে মাঝখানে, আর মনে হচ্ছে এর আগে একটা বাক্য আছে, আবার এর পরে একটা বাক্য আছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? সিন্সের আগেও যদি বাক্য থাকে, পরেও যদি বাক্য থাকে, তাহলে কি হবে? সিন্সের পরে যা পাস্ট টেন্স করতে হবে। আমি তোমাকে একটু দেখাই দেখো, ইট ইজ ম্যানি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে, সিন্স আই মিট, এরকম মনে করে দেওয়া আছে হিম। এই যে এখন এই যে সিন্স মাঝখানে দেওয়া আছে, মনে হচ্ছে এর আগে একটা বাক্য আছে পরে একটা বাক্য আছে। তাহলে এখানে এরকম প্রেজেন্ট টেন্স যদি দেওয়া থাকে, তাহলে এখানে যে পাস্ট টেন্স করতে হবে। এখন মিটের পাস্ট টেন্স কি? এম ই টি, মেট। এইটা খেয়াল রাখলে হয়েছে। তাহলে মনে করো এরকম দেওয়া আছে, ইট ইজ ম্যানি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে, আই গো টু মাই ভিলেজ, আমার গ্রামে যাওয়া অনেক বছর হয়ে গেছে, মানে অনেক বছর হলে গ্রামে যায় নাই।
তাহলে এখন এখানে প্রেজেন্ট আছে, তাহলে এই গোর কি হবে বলো দেখি। আমি তো সিন্স লিখি নাই না, এই গোর পাস্ট ফর্ম করতে হবে, তাহলে কি হবে, ওয়েন্ট হবে। আই ওয়েন্ট টু মাই ভিলেজ, এটাই বোঝাতে চাচ্ছি যে সিন যদি উভয় দুইটা বাক্যের মাঝে বসে, তাহলে এই সিন্সের পরের ভার্বে পাস্ট ফর্ম করতে হবে। অবশ্য এখানেও তোমরা এই যে তো জেনেছো, এই যে গো বা সিন্স থাকলে ভার্বে পাস্ট ফর্ম করতে হয়, তো এইটুকুই মনে রাখো যে ভার্বে পাস্ট ফর্মটা করতে হয়। এই আর একটা উদাহরণ দিই, 10 years have passed since I see her লাস্ট। তাকে শেষ দেখা 10 বছর হয়ে গেছে, তাহলে এখানে কি হবে বলো দেখি। সির পাস্ট ফর্ম কি? সিউ। সির পাস্ট ফর্ম স। Oh, so. ঠিক আছে, সবাই জানো এস এটা স। আচ্ছা, কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ সব পেরে যাবে। আমি আগামী ক্লাসেই ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এটা লিস্ট দিয়ে দেবো। তোমরা যারা শিখতেছো ইনশাল্লাহ মনে করো বেসিক থেকেই শিখতেছো, ইনশাল্লাহ তোমাদের শেখা পূর্ণতা হবে। আর আমি যদি আজকে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস আপডেট করি, তাহলে ওইটা দেখে নেবে অন্তত, অথবা এইটাতে আমি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোমরা এগুলোর উত্তর, এই কয়টার উত্তর তুমি ইয়েতে জানাবে, ইউটিউবে কমেন্টে জানাবে। এই যে যে কজন আছে এই কজন সবাই অন্তত একটু জানাও। মনে করো 10, আমি আর একটা উদাহরণ দিই, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই প্লে ক্রিকেট, এটার উত্তর আমি ইউটিউবে চাই। আচ্ছা, তারপরে আর একটা হলো, আই, এটা দিলাম এ, নাম্বার দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আনসার করতে। নাম্বার এ, এটা তোমাদের জন্য পরীক্ষা। বি, আই সি হার লং এগো, এই দুটার উত্তর তোমরা আমাকে ইউটিউবে জানাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের